বাংলা গল্পের নতুন ঠিকানা। আপনারা শুনছেন স্টোরি বাংলা, আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন মরিস লেবলান লেখা দ্য অ্যারেস্ট অফ আর্সেন লুপান। গল্প পাঠে এবং আর্সেন লুপান চরিত্রে রৌনক, গল্পের সূত্রধার আমি শীর্ষেন। শুরু হচ্ছে দ্য অ্যারেস্ট অফ আর্সেন লুপান। সুন্দরভাবে শুরু হওয়া সেই যাত্রাটার সমাপ্তিটা ছিল বেশ অদ্ভুত। জাহাজ হিসাবে লা প্রোভেন্স বেশ ভালো। ট্রান্স আটলান্টিক স্টিমশিপটার গতিও যেমন ভালো, যাত্রীদের জন্যও তেমন আরামদায়ক। আর জাহাজের ক্যাপ্টেনও বেশ সজ্জন ব্যক্তি, আর যাত্রার সঙ্গী হিসেবে জাহাজের যাত্রীরাও এক কথায় অসাধারণ। সকলেই বেশ মিশুকে আর অভিজাত। যাত্রাপথে নতুন সঙ্গীতের সঙ্গে পরিচিত হওয়া আর নানান রকম আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে আমাদের যাত্রাপথের সময় বেশ ভালোই যাচ্ছিল। যাত্রাপথে জাহাজগুলো যেন এক একটা বিচ্ছিন্ন দ্বীপ, কর্মব্যস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতাটা বেশ ভালোই উপভোগ করছিলাম আমরা। পৃথিবীর ঝঞ্ঝাট থেকে বহু দূরে আমরা একদল অপরিচিত মানুষ যেন সবাই সবার সঙ্গ উপভোগ করার চেষ্টা করছি। এই যে জাহাজের অপরিচিত যাত্রীরা সবাই সবার সাথে আন্তরিক হওয়ার চেষ্টা করছে, কখনো ভেবে দেখেছেন এই আন্তরিকতার কতটুকু মন থেকে আসা আর কতটুকু লোক দেখানো? যে মানুষগুলো কয়েকদিন আগে কাউকে চিনতও না, জাহাজে ওঠার পর তারা প্রচণ্ড আন্তরিকতা দেখায়। একসাথে ক্রুদ্ধ সাগরকে মোকাবিলা করে, একসাথে সামলায় পাহাড় সমান ঢেউয়ের আঘাত, উন্মত্ত জলরাশির গর্জন আর সীমাহীন নিঃসঙ্গতার বেদনা। সব মিলিয়ে বেশ অদ্ভুত একটা ব্যাপার। এই জন্যেই বোধহয় সমুদ্র যাত্রাগুলো আমাদের মধ্যে ভয় আর আনন্দের মিশ্রিত একটি অনুভূতি নিয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকে। কিন্তু সমুদ্রযাত্রা আর আগের মতো নেই। জাহাজগুলো এখন আর গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক একটা দ্বীপ নয়। বিরাট আটলান্টিকের অসীম জলরাশির মধ্যেই একটা বন্ধন আগে সেই বিচ্ছিন্ন দ্বীপগুলোকে একটা অদৃশ্য বাঁধনে বেঁধে ফেলেছে। এই বন্ধনের নাম ওয়্যারলেস টেলিগ্রাফ। এই বন্ধনের মাধ্যমে কোনো এক রহস্যজনক উপায়ে মূল ভূখণ্ডের খবর বিচ্ছিন্ন হয়ে থাকা আমাদের কাছে পৌঁছে যায়। আমরা সবাই খুব ভালোভাবেই জানি টেলিগ্রাফের বার্তাগুলো কোনো তারের মধ্যে দিয়ে আসে না। এই রহস্য যেন বর্ণনার অতীত, কিছুটা যেন রোম্যান্টিক। নতুন এই বিষয় যেন বাতাসের ডানাকে নিজেদের ইচ্ছে মতো চালিত করার অপ্রাকৃত এক ক্ষমতা দিয়েছে আমাদের। যাত্রার প্রথম দিন থেকেই মনে হচ্ছিল কেউ আমাদের অনুসরণ করছে, দূর থেকে পথ দেখাচ্ছে। ক্রমাগত দূরে চলে যেতে থাকা পৃথিবীর ছোট ছোট খবর আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। আমার নিজেরও দুজন বন্ধুর সঙ্গে কথা হলো যাত্রাপথেই। অন্যান্য যাত্রীরাও তাদের বন্ধু স্বজনদের নানান রকম শুভেচ্ছা আর বিদায়ী শুভকামনা পেলেন। যাত্রার দ্বিতীয় দিন সকাল থেকেই সমুদ্র থমথমে ভাব রূপ দেখিয়ে দুপুরের পর শুরু করলো তাণ্ডব। সে কি ভীষণ বড় বড় ঝড়ের ঢেউ, আর সেই ঝড়ের মধ্যেই কোনো এক অদৃশ্য উপায়ে আমরা ওয়্যারলেস টেলিগ্রাফে একটা বার্তা পেলাম। আমরা তখন ফ্রেঞ্চ কোস্ট থেকে প্রায় 500 মাইল দূরে। যিনি বার্তাটি পাঠাচ্ছেন তিনি যে মোটেও স্বাভাবিক অবস্থায় নেই সেটা বুঝলাম ওনার কণ্ঠ থেকে। প্রচণ্ড ভয়, আতঙ্ক আর নিরুপায় হয়ে কাটা কাটা ভাবে যে কথাগুলো শোনা গেল তা হলো, আর্সেন লুপা আপনাদের জাহাজে, প্রথম কেবিনে, সোনালি চুল, ডানাতে একটা ক্ষত চিহ্ন। যে নাম নিয়ে জাহাজে উঠেছে সেটা হলো ঠিক এমন সময় প্রচণ্ড বিদ্যুতের চমক, আর সেই আলোর ঝলকানিতেই ওয়্যারলেস টেলিগ্রাফের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বার্তার বাকি অংশ আর জানা হলো না। আর্সেন লুপা যে নাম নিয়ে আমাদের জাহাজে উঠেছে সেই নামটার প্রথম অক্ষরটাই শুধু জানা গেল।
অন্য কারোর খবর হলে সেটা নিশ্চয়ই টেলিগ্রাফিক অপারেটর কিংবা জাহাজের অফিসাররা সযত্নে গোপন করতেন, কিন্তু সূক্ষ্ম হিসেব নিকাশের পর খবরটা প্রচার করে দেওয়া হলো। ওই দিনই ব্যাপারটা প্রতিটা জমজমাট আড্ডার প্রধান আলোচনায় পরিণত হলো। বিখ্যাত আর্সেন লুপা যে আমাদের মধ্যেই লুকিয়ে আছে সেটা কারুরই জানতে বাকি রইল না। আর্সেন লুপা লুকিয়ে আছে আমাদের মাঝে। গত কয়েক মাস ধরে যেই চোরের কাণ্ডকারখানা লিখে লিখে পাতা ভরিয়ে ফেলেছে সংবাদপত্রগুলো, সেই রহস্যময় ব্যক্তিটি সশরীরে ঘুরে বেড়াচ্ছে আমাদের নাকের ডগা দিয়ে। আমাদের চৌকস গোয়েন্দা গাইমার্থকেও বেশ নাস্তানাবুদ করেছে এই লুপা। আর্সেন লুপা কিন্তু মোটেও কোনো ছিঁচকে চোর নয়, সম্ভ্রান্ত আর নীতিবান চোর। বড় কোনো গ্যালারি কিংবা বিখ্যাত কোনো প্রাসাদ ছাড়া দাও মারতে তাকে দেখা যায়নি। অদ্ভুত এক নীতি মেনে চলে এই চোর মহাশয়। একবার ব্যারন শোরম্যানের প্রাসাদে ঢুকে কিছু না নিয়েই বেরিয়ে গিয়েছিল। পরে শোরম্যানের প্রাসাদে তার রেখে যাওয়া কার্ডটা পাওয়া যায়। সেখানে খোদাই করে লেখা ছিল, সোফার, গোয়েন্দা, জুয়ারি, রাশিয়ান ডাক্তার, স্প্যানিশ বুলফাইটার, ব্যবসায়িক, পর্যটক, বলিষ্ঠ তরুণ কিংবা অথর্ব বৃদ্ধের মতো হাজারো ছদ্মবেশ নিতে পারে এই রহস্যময় চোর। পরিস্থিতিটা যে কি পরিমাণ চমকপ্রদ সেটা কল্পনা করুন একবার। ট্রান্স আটলান্টিক স্টিমারে সীমিত পরিসরে ঘোরাঘুরি করছেন আর্সেন লুপা। দুনিয়ার এক কোনায় এই জাহাজের আনাচে কানাচে চলছে তার পদচারণা। এই ডাইনিং, সেলুন কিংবা স্মোকিং রুমে কিংবা ওই মিউজিক রুমে, কে জানে আমার পাশে দাঁড়ানো ভদ্রলোকটাই হয়তো সে। টেবিলে আমার পাশে যে বসেছিল, আমার স্টেট রুমে আমার সাথে যে থাকে। পরের দিন সকালে জাহাজের সকলের মাঝেই কথাটা উঠল, আর শুনেই চেঁচিয়ে উঠলেন মিস নেলি আন্ডারটাউন। অসহ্য লাগছে, ওকে যদি গ্রেফতার করা যেত। দুর্ভাগ্যবশত এরপরেই ওনার চোখ পড়ল আমার ওপর। আর এই যে আপনি, মসিয়ে ডিয়ান্ড্রেজি, ক্যাপ্টেনের সঙ্গে তো খুব দহরম মহরম আপনার। ভেতরের খবর জানেন নিশ্চয়ই। মিস নেলির আগ্রহ জাগাতে পারে এমন কোনো কিছু যে আমি জানি, সেটা ভেবে হলেও সম্ভবত খুশি হওয়াই আমার উচিত ছিল। উনি হলেন এমন একজন নারী যিনি কিনা যে কোনো পরিস্থিতিতে মানুষের নজর কেড়ে নিতে সক্ষম। রূপ কিংবা সম্পদের আকর্ষণ যে অমোঘ সেটা তো আমরা সবাই জানি। এই দুটোই আছে। প্যারিসে ফরাসি মায়ের কাছে বেড়ে উঠেছেন তিনি, পড়াশোনাটাও ওখানেই। সাথে আছেন তার বান্ধবী লেডি জিরল্যান্ড। অস্বীকার করব না, প্রথমে তাকে একটু পটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমি, কিন্তু এই সমুদ্র যাত্রায় একত্রে থাকতে থাকতে তার সুন্দর আচরণ বেশ মনে ধরে গেল আমার। কিছুটা শ্রদ্ধাবোধ জেগে ওঠায় পটানোর চিন্তাটা উবে গেল মাথা থেকে। তাছাড়া উনি আমার আগ্রহের প্রতিদানও দিতেন দারুণভাবে। আমি কোনো মজার গল্প বললে হাসি ফুটে উঠত তার মুখে। আমার গল্পগুলোও মন দিয়ে শুনতেন তিনি। তবে আমার চেয়ে চৌকস এবং শানিত রুচির এক তরুণীর মাঝে নিজের প্রতিদ্বন্দ্বীকে খুঁজে পেলাম আমি। আমার ছেলে মানুষই আর হাস্যরস মেশানো কথাবার্তার বদলে সেই মিতহাসী ভদ্রলোকের সূক্ষ্ম রসিকতাগুলোই যেন বেশি মুগ্ধ করত ওনাকে। মিস নেলির মুগ্ধ ভক্তদের একজন হয়ে বসে আছেন তিনিও। সবার মাঝে হঠাৎ আমাকে প্রশ্ন করায় বেশ গর্ববোধ হলো। বেশ আরাম করে জাহাজের ডেকে পেতে রাখা চেয়ারে বসে আছি আমরা। আগের রাতে তুমুল ঝড়ের পরে আজকে আকাশ একদম ঝকঝক করছে, মন ভালো করে দেওয়া আবহাওয়া। এ ব্যাপারে আমি খুব বেশি জ্ঞান রাখি না মাদামোয়াজেল, কিন্তু আমরা কি আর্সেন লুপার একান্ত ব্যক্তিগত শত্রু ডিটেকটিভ গাইমারদের মতো এই রহস্যে তদন্ত করতে পারবো না? আরে মাসিয়ে, একটু বেশি এগিয়ে যাচ্ছেন মনে হয়। মোটেই না মাদামোয়াজেল। সবার আগে একটা প্রশ্ন করি, আপনার কাছে কি এই সমস্যাটাকে খুব বেশি জটিল বলে মনে হচ্ছে? হ্যাঁ, খুবই জটিল। এই সমস্যা সমাধানের চাবি যে আমাদের কাছে, সেটা ভুলে গেছেন? কি চাবি? প্রথমত, লুপা নিজেকে মসিয়ে র নামে কিছু একটা বলে পরিচয় দিচ্ছে। সূত্র হিসেবে এটা খুবই সামান্য। দ্বিতীয়ত, সে একা একা ভ্রমণ করছে। এ জেনে কি আপনার কোনো লাভ হবে? তৃতীয়ত, তার চুলের রং সোনালি,
তো আমাদের প্রথমে যাত্রীদের একটা তালিকা বানাতে হবে, তারপর একজন একজন করে বাদ দিতে হবে। যাত্রীদের তালিকাটা আমার পকেটেই আছে। এবার সেটাই বের করে আমরা চোখ বোলালাম, একটার পর একটা নাম। সবগুলো নামের প্রথম অক্ষর, পদবি ছাড়াও আর যা যা থাকে সব কিছু দেখে নিয়ে বললাম, এই জাহাজে আদ্যক্ষরওয়ালা পুরুষ যাত্রী আছেন মাত্র 13 জন। মাত্র 13 জন? হ্যাঁ, প্রথম কেবিনে। এই 13 জনের মধ্যে 9 জনের সাথে নারী, শিশু কিংবা কাজের লোক আছে। তার মানে একা একা ভ্রমণ করছে মাত্র 4 জন। প্রথম জন হলেন দ্য মার্কুইস ডে রেভারডন, আমেরিকান রাষ্ট্রদূতের সেক্রেটারি। ওনাকে চিনি আমি। মেজর রসন, উনি আমাদের আঙ্কেল হন। মোসিয়ে রিভোল্টা, চমকে উঠে বললেন এক ইতালিয়ান। ঘন কালো দাড়ি দিয়ে ঢাকা তার মুখ। সবার চোখ গেল সেদিকেই। লোকটি নিজের নাম শুনে এতটাই চমকে উঠেছেন যে এরই মধ্যে চেহারা লাল হয়ে গেছে। হাসিতে ফেটে পড়লেন মিস নেলি। একটা পাগলও ওনাকে সোনালি চুলো বলবে না। বেশ বেশ বেশ, তাহলে আচ্ছা, তাহলে আমরা মোটামুটিভাবে একমত যে এই তালিকার সর্বশেষ জনই হলেন সেই কুখ্যাত আর্সেন লুপা, মোসিয়ে রোজাই। কেউ চেনেন তাকে? জবাব দিল না কেউ। পাশে বসা মিতভাষী লোকটার দিকে ফিরলেন মিস নেলি। সে এক পাশে বসে আছে। তো মসিয়ে রোজাই, জবাবটা এবার আপনিই দিয়ে দিন। এবার সবগুলো চোখ ঘুরে গেছে তার দিকে। লোকটির চুলের রং সোনালি। আমি নিজেও চমকে গেছি, বেশ, অস্বীকার করব না। আর মিস নেলির করা প্রশ্নটির পরে নেমে আসা থমথমে নীরবতাই প্রমাণ করে এখানে থাকা বাদবাকি সবাই বেশ সতর্ক হয়ে গেছে। যা হোক, এইরকম আশঙ্কা নিশ্চয়ই একেবারেই বানোয়াট, কারণ এই রকম নিরীহ এক ভদ্রলোকের পক্ষে লুপা হওয়া অসম্ভব। জবাবটা আমি দিয়ে দিচ্ছি না কেন? কারণ নিজের নাম, সোনালি চুল আর একাকী ঘোড়ার বৈশিষ্ট্য, তিনটে বিবেচনা করে তো আমারও নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমাকে মনে হয় গ্রেপ্তার করা উচিত। কেমন অদ্ভুত সুরে কথাগুলো বললেন ভদ্রলোক। তার পাতলা ঠোঁটজোড়া স্বাভাবিকের তুলনায় একটু বেশি কাছাকাছি হয়ে আছে। ফ্যাকাশে মুখ আর লালচে চোখ জোড়া দেখে অবাক লাগলো। কথাটা নিশ্চয়ই মজা করেই বলেছেন তিনি, তবে লোকটার হাবভাব যে আকর্ষণীয় তাতে সন্দেহ নেই। লোকটি কি আমাদের সাথে কৌতুক করছে? কিন্তু মিস নেলি তাকে বেশিক্ষণ সেই আমেজটা ধরে থাকতে দিল না। কড়া শব্দে প্রশ্ন করল, কিন্তু আপনার তো ক্ষত চিহ্নটা নেই, তাই না? তা ঠিক, ক্ষতটা নেই আমার গায়ে। তারপর হাতা গুটিয়ে নিজের কাফ খুলে বাহুটা আমাদের সবাইকে দেখালেন তিনি। তাতে অবশ্য সন্তুষ্ট হলাম না আমি, কারণ ডান হাতের বদলে বাঁ হাত দেখাচ্ছেন তিনি। ব্যাপারটা বলার জন্য মুখ খুলতে যাব এমন সময় হঠাৎ চেঁচিয়ে উঠল কে যেন, আমার রত্ন পাথর গহনা মুক্তা সবকিছু কে যেন একটা চুরি করে নিয়েছে। ভগবান, আমি কি করব এবার? 1 সেকেন্ডের মধ্যে আমাদের সবার ঘাড় ঘুরে গেল সেই দিকে। তাকিয়ে দেখলাম লেডিজের ল্যান্ড, মিস নেলির সেই বান্ধবী। ছুটতে ছুটতে আমাদের কাছে এসে এক নিঃশ্বাসে হড়বড় করে বলতে শুরু করলেন, আমার সব রত্ন গহনা মুক্তা সব চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে। রাতেও সব ঠিক ছিল, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না কিছু। আমরা কয়েকজন ছুটে গেলাম বিষয়টা দেখার জন্য। লেডিজের ল্যান্ড আমাদের দেখালেন কোথায় তিনি জিনিসগুলো রেখেছিলেন, আর চোর সেখান থেকে কি কি নিয়ে গেছে। কারণ সবগুলো রত্ন খোয়া যায়নি অবশ্য, শুধু নির্দিষ্ট কিছু জিনিস গেছে। ডায়মন্ড সানবার্স্ট, পাথর বসানো পেন্ডেন্ট, ব্রেসলেট আর নেকলেস থেকে সেরা রত্নগুলো খুলে নিয়ে গেছে সে। বেছে বেছে মূল্যবানগুলোই নিয়েছে, যেগুলো আকারে বড় কিন্তু কম দামি সেগুলো রেখে গেছে। পাথরবিহীন অলংকারগুলো পড়ে আছে এখন টেবিলের ওপর। নির্মমভাবে রত্ন কেটে নেওয়া অলংকারগুলোর দিকে আমি তাকালাম। আগে এর সৌন্দর্য কেমন ছিল তা নিজের চোখে দেখা হয়নি, কিন্তু এখন পাপড়িবিহীন ফুলের মতো ন্যাড়া লাগছে ওগুলোকে। ভদ্রমহিলা কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আমি সকালবেলা চা খেতে গেছিলাম, সেখানে অনেকটা সময় কাটিয়েছি। এরপর ফিরে এসে কেবিনেই ছিলাম, আমি একবারও বের হইনি।
একটু আগে দেখি ওগুলো কিচ্ছু নেই। প্রকাশ্য দিবালোকে এমন একটা রুম থেকে চুরিটা হয়েছে যেখানে সবসময় মানুষের আনাগোনা চলে। চোর নিশ্চয়ই দরজা খুলে রেখেই রত্নভর্তি বাক্সটি খুঁজতে বাধ্য হয়েছে। তারপর হ্যাটবক্সের নিচে লুকানো বাক্সটি বের করে সেখান থেকে মুক্তাগুলো খুলে নিয়েছে। কিন্তু যে ঘরে নিয়মিত এত লোকের যাতায়াত, সেখান থেকে এত অল্প সময়ের মধ্যে এই কাজটা করলো কিভাবে? মুহূর্তের মধ্যেই সবাই একটা সিদ্ধান্তেই আসতে বাধ্য হলো, আর সেটা হলো এই কাজ আর্সেন লুপা ছাড়া অন্য কারোর হতেই পারে না। সেদিন দুপুরে খাওয়ার টেবিলে রোজাইয়ের ডানে আর বাঁয়ে কেউ বসল না। জাহাজের ক্যাপ্টেন তাকে গ্রেপ্তার করেছে, এইরকম গুজবও শোনা গেল সন্ধ্যা নাগাদ। কথাটা শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা। আবার আগের মতো নাচ গান খেলাধুলায় মত্ত হলো সবাই। বিশেষ করে মিস নেলি এত বেশি হাসাহাসি করতে লাগলেন যে রোজাহকে তিনি আসলেই পছন্দ করতেন কিনা এই নিয়ে সন্দেহ হতে লাগলো আমার। তার দারুণ রসবোধ আর ব্যক্তিত্ব আরও একবার মন জয় করে নিল আমার। আর এই সুযোগেই মাঝরাতে ব্যগ্র হয়ে নিজের আবেগ অনুভূতির কথা তাকে জানালাম। যদিও একটু ভয় হচ্ছিল, সেই সাথে সংকোচ। কিন্তু মিস নেলিকে দেখে অসন্তুষ্ট বলে মনে হলো না, কিংবা সে যে রাগ করেছে সেটাও বুঝতে পারলাম না। পরদিনই আমাদের সবাইকে হতবাক করে ছেড়ে দেওয়া হলো রোজাহকে। তার কারণ, তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ মেলেনি। তার জমা দেওয়া ডকুমেন্টও নাকি জাল নয়, আসল। বোর্ডউর এক সম্ভ্রান্ত ব্যবসায়ীর ছেলে তিনি। তাছাড়া তার হাতে কোনো ক্ষত তো দূরের কথা, একটা কাটা দাগও নেই। কিন্তু যাত্রীদের মধ্যে একটা গুঞ্জন শুরু হলো। ডকুমেন্টস আর বার্থ সার্টিফিকেট নকল করা তো আর্সেন লুপার জন্য দুধ ভাত। সেটাই তো, যা শুনেছি তাতে চেহারা বদলে ফেলাও আশ্চর্যের নয়। লোকটা সব পারে। আর সে কারণেই তো বলছি, এমন একজন লোককে হাতের কাছে পেয়েও ছেড়ে দেওয়া কি ঠিক হলো? মোট কথা, রোজাই বিরোধীদের পছন্দ হলো না ব্যাপারটা। আর একজন বলল, আর ক্ষত চিহ্নটার কথা বলছেন, হয় ওটা ওর কখনোই ছিল না, কিংবা থাকলেও সেটা মুছে ফেলেছে। এই ভদ্রলোক এতক্ষণ ডেকের পাশে চুপচাপ দাঁড়িয়েছিল। আলোচনা জমে ওঠার সম্ভাবনা দেখে খানিকটা সুর মেলালো। সেই সাথে এটাও জানা গেল চুরির সময় রোজাই নাকি জাহাজের ডেকে ঘোরাঘুরি করছিল। এর জবাবে তার বিরোধীরা বলল, লুপা এতই ধুরন্ধর যে কোনো জায়গায় উপস্থিত না থেকেও তার পক্ষে চুরি করা সম্ভব। তাছাড়া সবকিছু বাদ দিলেও একটা প্রশ্নের জবাব কেউই দিতে পারল না। সোনালি চুল, দিয়ে নাম, আর একাকী জাহাজে উঠেছেন এমন মানুষ রোজাই ছাড়া আর কে আছে? রোজাই যদি লুপা নাই হবে, তবে টেলিগ্রামটা আসলে কার্তিকের নির্দেশ করছিল। নাস্তার কয়েক মিনিট আগে রোজাই আমাদের দলের দিকে এগিয়ে এলেন। তাকে দেখে উঠে চলে গেলেন মিস নেলি আর লেডিজের ল্যান্ড। ঘণ্টাখানেক পরে নাবিক, স্টুয়ার্ড আর যাত্রীদেরকে একটা ম্যানুস্ক্রিপ্ট সার্কুলার পড়তে দেওয়া হলো। সেখানে লেখা আছে, আর্সেন লুপাকে কিংবা রত্নচোরকে ধরতে পারলে 10,000 ফ্রাঁ উপহার দেবেন। আর সবচাইতে আশ্চর্যের বিষয় এই যে লেখাটার নিচে স্বাক্ষরের স্থানে মসিয়ে রোজাইয়ের নাম। শুধু তাই নয়, এই বিপুল পরিমাণ অর্থের ঘোষণা এবং সেই অর্থের দায়িত্বও নিয়েছেন স্বয়ং মসিয়ে রোজাই নিজেই। আর কেউ যদি আমাকে সাহায্য করতে না পারে, তাহলে আমি একাই ধরবো তাকে। রোজাই বনাম আর্সেন লুপা, কিংবা বর্তমান পরিস্থিতি অনুযায়ী আর্সেন লুপা বনাম আর্সেন লুপা। খেলা জমে উঠতে সময় লাগলো না। পরের 2 দিনে তেমন কিছুই ঘটল না। আমরা সারা দিনভর রোজাইকে ঘুরে বেড়াতে দেখলাম। তিনি এখানে সেখানে তল্লাশি চালাতে লাগলেন এবং সবাইকে নানান প্রশ্ন করতে লাগলেন। ক্যাপ্টেন নিজেও বেশ প্রশংসনীয় ভূমিকা রাখলেন। চোরের নিজের রুম ছাড়া যে কোনো জায়গাতেই রত্নগুলো লুকিয়ে রাখা সম্ভব, এই থিওরির ওপর ভিত্তি করে জাহাজের এ মাথা ও মাথা আঁতি পাঁতি করে খোঁজা হলো। এমনকি স্টেট রুমগুলোও বাদ গেল না। ওরা মনে হয় খুব শীঘ্রই কিছু একটা খুঁজে পাবে। আপনার কি মনে হয়?
কথাটা বলেই আমার দিকে তাকালেন মিস নেলি। ও যত বড়ই জাদুকর হোক না কেন, ছোট্ট একটা জাহাজে হীরা আর মুক্তার মতো জিনিস কতটাই বার লুকিয়ে রাখতে পারবে? তা তো বটেই, তবে ওনার উচিত আমাদের হ্যাট আর ভেস্টের লাইনিংয়ের ভেতরেও আর আমাদের সাথে থাকা জিনিসগুলো ভালো করে খুঁজে দেখা। অতঃপর নিজের 9x12 কোডাক ক্যামেরা, যেটা দিয়ে বিভিন্ন ভঙ্গিতে তার ছবি তোলা হয়েছে, সেটা দেখিয়ে বললাম, এই রকম আকারের একটা যন্ত্রে কেউ লেডি জেরল্যান্ডের সকল রত্ন লুকিয়ে রাখতে পারবে। সে ছবি তোলার ভান করতে থাকলে কেউই কিন্তু তাকে সন্দেহ করবে না। কিন্তু আমি শুনেছি যে সব চোরেরাই নাকি কোনো না কোনো ক্লু রেখে যায়। সেটা হয়তো অনেক ক্ষেত্রেই সত্য, কিন্তু একজন বাদে, আর সে হলো লুপা। কেন? কারণ সে শুধু চুরির দিকে মন দেয় না, তার পরিচয় ফাঁস হতে পারে, এই রকম কোনো পরিস্থিতি থেকেও নিজেকে বাঁচিয়ে চলতে পারে। কয়েকদিন আগে আরেকটু বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছিল আপনাকে। হ্যাঁ, আসলে চোখের সামনে ওর কারিগরি দেখে একটু দমে গেছি বলতে পারে। সব মিলিয়ে এখন আপনার মতামত কি? আমার মত, আমরা অযথাই সময় নষ্ট করছি। আমার কথাই ফলল আপাতত। এত জোর তদন্তের পরেও কোনো সূত্রই মিলল না। ইতিমধ্যে জাহাজে আর একটা খবর ছড়ালো, ক্যাপ্টেনের হাত ঘড়িটা গায়েব হয়েছে। নিজের শখের অমন মূল্যবান জিনিসখানা খোয়া যেতেই রেগে আগুন হলেন তিনি। চোর ধরার প্রয়াস বেড়ে গেল দ্বিগুণভাবে। রোজাইয়ের ওপর ভালো মতো নজর রাখা শুরু হলো, কিন্তু খুব বেশি খোঁজাখুঁজি করতে হলো না। পরের দিনই তার ঘড়িটা পাওয়া গেল সেকেন্ড অফিসারের কলার বক্সে। এই ঘটনায় সবাই যেন আকাশ থেকে পড়ল, আর সেই সাথে এই প্রথম আর্সেন লুপার চরিত্রের রসিক দিকটার সাথেও পরিচয় ঘটল আমাদের। চুরির কাজটাকে সে শিল্পে পরিণত করেছে, আর এই শিল্পের বড় সমজদারও বনে গেছে। সে আমাদের মনে করিয়ে দিল সেই লেখকের কথা, নিজের লেখা নাটক দেখার সময় হাসতে হাসতে হার্ট অ্যাটাক করেছিলেন যিনি। মুখ বিষণ্ণ করে চুপচাপ ঘুরে বেড়ানো রোজাইকে যখনই দেখছিলাম, মনের মধ্যে কেমন একটা শ্রদ্ধার ভাব ফুটে উঠছিল। এইরকম চৌকস অভিনয় করা সোজা কথা নয়। পরের দিন সন্ধ্যায় পাহারারত অফিসার জাহাজের চারদিকটা দেখে নিচ্ছিলেন। হঠাৎই একটা গোঙানির শব্দে চমকে ওঠেন তিনি। আওয়াজটা আসছে অন্ধকার কোণ থেকে। দ্রুত ছুটে গেলেন, আর গিয়েই দেখলেন একটা লোক পড়ে আছে। লোকটির মাথা একটা পুরো ধূসর স্কার্ফ দিয়ে মোড়ানো, হাত দুটো মোটা রশি দিয়ে বাঁধা। লোকটি আর কেউ নয়, রোজাই। চোর তাকে মারধর করে ফেলে রেখে গেছে। তার কোটের সাথে পিন দিয়ে আটকে রাখা একটা কার্ড পাওয়া গেল। সেখানে লেখা, মসিয়ে রোজাইয়ের কাছ থেকে খুশি মনে 10,000 ফ্রাঁ উপহার গ্রহণ করল আর্সেন লুপা। অবশ্য তার খোয়া যাওয়া পকেট বুকে 20,000 ফ্রাঁ ছিল। এরপরেও কিন্তু লোকটাকে কেউ বিশ্বাস করতে পারল না। অনেকে এর জন্য রোজাইকেই দোষ দিতে লাগলো। সেই সাথে বলল তিনি নাকি নিজেই নিজের ওপর আক্রমণের ব্যবস্থা করেছেন। কিন্তু একে তো তার পক্ষে নিজের হাত এভাবে বাঁধা সম্ভব নয়, তার ওপর কার্ডে হাতের লেখাটাও তার সাথে মেলে না। তবে লেখাটা লুপারই, পুরনো খবরের কাগজে ছাপা হয়েছিল তার লেখা। সৌভাগ্যবশত সেই পুরনো খবরের কাগজের একটা কপি জাহাজেও পাওয়া গেল। সেটার সাথে কার্ডের লেখার অবিকল মিল পাওয়া গেল। এই সব কিছুর ভিত্তিতে রোজাই যে আসলেই কোনো জেন্টলম্যান বার্গলার নন, এটা প্রমাণিত হলো অবশেষে। আর সেই সাথে আর একটা ভয় মাথা চাড়া দিয়ে উঠল। এতদিন আমাদের পুরোপুরি বিশ্বাস না থাকলেও লোকটিকে সন্দেহ করে কিছুটা শান্তি পেতাম, এটা ঠিক, কারণ তখন আমাদের লক্ষ্যও ছিল স্থির। কিন্তু এত কিছুর পর রোজাইকে আর সন্দেহ করা যায় না। ফলে আমাদের একমাত্র লক্ষ্যবিন্দুটি আবারও অন্ধকারে মিলিয়ে গেল। আর সেটা ভেবেই যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল চরম আকারে। একা একা স্টেটরুমে যেতে কিংবা জাহাজের মধ্যে ঘুরতেও দ্বিধাবোধ করতে লাগলেন সবাই। ভয়ে একে অপরের কাছাকাছি থাকতে শুরু করলাম আমরা। কিন্তু একে অপরের মাঝে বেড়ে যাওয়া এই ঘনিষ্ঠতার মাঝেও ছায়া ফেলেছিল অবিশ্বাস, কারণ আমাদের মাঝেই একজন আর্সেন লুপা, আর আমরা তাকে চিনিও না। তাই কেউই নিজেদের ছাড়া আর কাউকেই পুরোপুরি ভরসা যে করবে না বা করতে চাইবেও না,
এটা জানা কথা, কারণ এতগুলো মানুষদের মধ্যে কে যে আসল লুপা তা আমরা কেউই জানি না। আর্সেন লুপা যে কোনো কেউ হতে পারে। তার অতিমানবীয় ক্ষমতা দিয়ে আমাদের কল্পনার ডানা মেলল জাহাজের পাটাতন ছাড়িয়ে আকাশে। হয়তো কোনো ছদ্মবেশ নেওয়াই তার পক্ষে অসম্ভব নয়। কে জানে, সম্মানিত মেজর রসন কিংবা অভিজাত মার্কুই র্যাভার্ডনি হয়তো লুপা, কিংবা হয়তো তার নাম র ছাড়া অন্য কিছু দিয়ে শুরু হয়েছে। কে জানে বউ বাচ্চা বা কাজের লোক নিয়েই সে আমাদের সাথে চলেছে কিনা। আমেরিকা থেকে তার যুগে তেমন কোনো খবরই এলো না, অন্তত ক্যাপ্টেন আমাদেরকে কিছুই জানালেন না। এই ব্যাপারটায় অবশ্য নিশ্চিন্ত হতে পারল না কেউই। স্টিমারে আমাদের শেষ দিনটা যেন কাটতেই চাইছিল না। অজানা বিপদের সংখ্যায় গুটিয়ে রইলাম আমরা। আগের মতো তুচ্ছ করে নিশ্চয়ই ক্ষান্ত দেবে না সে। এইবার হয়তো সে সামান্য চুরি কিংবা হামলা না করে বড় কিছু করবে। কে জানে, হয়তো কারোর প্রাণই নিয়ে নেবে। জাহাজ এখন তার হাতের মুঠোয়, প্রশাসন একদম অসহায় তার কাছে। সে যা খুশি করতে পারে। আমাদের জান মাল সবই তার কাছে জিম্মি। কিন্তু অসহনীয় সময়টাও বেশ ফুরফুরে ভাবে কাটলো আমার। এর কারণ মিস নেলি। সে আমার দিকে আস্থার দৃষ্টিতে দেখছেন। এমনিতেই উনি একটু নার্ভাস ধরনের, তার উপর পিলে চমকে দেওয়া এইসব ঘটনাকে সামনাসামনি দেখে বারবারই আমার কাছে আশ্রয় নিচ্ছেন তিনি। আর তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি তো সবসময়ই প্রস্তুত। মনে মনে আমি জোর একটা ধন্যবাদ দিলাম আর্সেন লুপাকে। সে ছাড়া কি করে মিস নেলির এত কাছে আসতাম আমি? তার কারণেই সুখের স্বপ্ন গাঁথার সুযোগ পেয়েছি আমি। মিস নেলি যে আমাকে অপছন্দ করেন না সেটাও টের পেয়েছি। তার হাসি মাখা চোখ জোড়া অনুপ্রেরণা দেয় আমাকে। তার কণ্ঠের কোমলতা মনে আশা জাগায়। জাহাজের সাথে ভেসে যাচ্ছে আমার মন। এই ভাষাতে একটা আলাদা মাদকতার গন্ধ থাকে, যা মানুষকে নেশা ধরিয়ে দেয়। আর অপর দিকের মানুষটা যদি মিস নেলি হয়, তাহলে তো সম্ভাবনা আরো বেশি। ভাসতে ভাসতে আমাদের জাহাজ এগিয়ে যাচ্ছে উপকূলের দিকে। ধীরে ধীরে দূরে, অনেক দূরে ধূসর হয়ে আসা আমেরিকান উপকূল চোখে পড়ল আমাদের। চোর ধরার সকল প্রচেষ্টাই আপাত দৃষ্টিতে বাদ দেওয়া হয়েছে। যে শুভক্ষণে প্রহেলিকা সমাধান পাওয়া যাবে, সেই শুভক্ষণের জন্য উদ্বিগ্ন চিত্তে অপেক্ষা করছি আমরা। আসলে কে এই আর্সেন লুপা? কোন নাম নিয়ে, কার বেশ ধরে নিজেকে লুকিয়ে রেখেছে সে? অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হলো। আমি যদি আরো 100 বছর বাঁচি, তারপরেও এই ঘটনাটার বিন্দু মাত্র মুছবে না আমার স্মৃতি থেকে। ডেকে দাঁড়িয়ে নানান কথা ভাবছি, হঠাৎই আনমনে নিজের সঙ্গীর দিকে তাকিয়ে চমকে উঠলাম। মিস নেলি, আপনি একদম ফ্যাকাশে হয়ে গেছেন। আমার হাতের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছেন তিনি, অল্প অল্প হাঁপাচ্ছেনও যেন। আপনিও তো দেখছি আগের চেয়ে একদম বদলে গেছেন। একবার ভেবেই দেখুন ব্যাপারটা কতটা রোমাঞ্চকর। আর এই সময়টা আপনার সাথে কাটাতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করি আপনার স্মৃতি কোনোভাবে। লক্ষ্য করলাম আমার কথা তিনি শুনছেন না, তার বদলে একই সাথে ভয় আর উত্তেজনা খেলা করছে তার চেহারায়। জাহাজের গ্যাংওয়ে নামিয়ে দেওয়া হলো। আমি ওটা বেয়ে নামতে যাওয়ার সময় হঠাৎ ইউনিফর্মধারী কাস্টম অফিসাররা এসে হাজির হলেন সেখানে। মিস নেলি বিড়বিড় করে বললেন, সমুদ্রযাত্রার সময় লুপা জাহাজ থেকে পালিয়েছে শুনলে অবাক হব না। হয়তো অপমানের চেয়ে মৃত্যুই তার কাছে শ্রেয়তর মনে হয়েছে, তাই গ্রেপ্তার হওয়ার আশঙ্কা জেনে আটলান্টিকে ঝাঁপ দিয়েছে সে। ওফ, হাসবেন না তো। হঠাৎ করে একটু গম্ভীর হয়ে গেলাম আমি। তার দিকে তাকিয়ে বললাম, গ্যাংওয়ের নিচে দাঁড়িয়ে থাকা ওই ছোটখাটো বৃদ্ধ ভদ্রলোকটিকে দেখছেন? ছাতা হাতে দাঁড়িয়ে আছেন যিনি, মানে গায়ে জলপাই সবুজ কোট। উনিই হলেন গাইমার্ট। গাইমার্ট? হ্যাঁ, সেই বিখ্যাত গোয়েন্দা যিনি আর্সেন লুপাকে যে কোনো মূল্যে পাকড়াও করবেন বলে ঘোষণা করেছেন। সেই জন্যেই বুঝি আটলান্টিকের পার থেকে কোনো সংবাদ পাইনি আমরা। গাইমার্ট চলে এসেছেন এখানে।
তাহলে কি মনে হয় আপনার, উনি কি আর্সেন লুপাকে গ্রেপ্তার করবেন? কে জানে, আর্সেন লুপার ক্ষেত্রে কখনোই স্বাভাবিক কিছু ঘটে না। ওফ, ও মাই গড! উচ্ছ্বসিত হয়ে উঠলেন নেলি। এই ধরনের দুর্ধর্ষ ব্যাপারে নারীদের এই রকম আগ্রহ দেখানোটা একটু বিরলই বলা যায়। ওকে গ্রেপ্তার হতে দেখলে আমার খুব ভালো লাগবে। সেটার জন্য আপনাকে আরেকটু ধৈর্য ধরতে হবে বলেই মনে হচ্ছে। গাইমার্দকে আমরা যেমন দেখছি, আর্সেন লুপাও তেমন দেখছে। সে নিশ্চয়ই সহজে স্টিমার থেকে নেমে পড়বে না। যাত্রীরা স্টিমার থেকে এখন নেমে পড়েছে। নিজের ছাতায় ভর দিয়ে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন গাইমার্দ। গ্যাংওয়ে ধরে হুড়োহুড়ি করে নামতে থাকা জনতাকে যেন পাত্তাই দিচ্ছে না সে। মার্কুই ডে র্যাভার্ডন, মেজর রসন, রিভোল্টা সহ অনেকেই নেমে গেছে ইতিমধ্যে। অবশেষে উদয় হলো রোজাই বেচারা। হয়তো ওই আসলে লুপা। কি মনে হয় আপনার? আমার মনে হয় গাইমার্দ আর রোজাইকে একসাথে দেখতে বেশ মজাই লাগবে। ক্যামেরাটা নিয়ে কয়েকটা ছবি তুলুন তো, আমার হাত ভর্তি। তার হাতে ক্যামেরাটা তুলে দিলাম আমি, কিন্তু ছবি তুলতে দেরি করে ফেললেন মিস নেলি। রোজাই ইতিমধ্যে পেরিয়ে গেছে গোয়েন্দাকে। গাইমার্দের পিছনে দাঁড়িয়ে থাকা একজন আমেরিকান অফিসার সামনে ঝুঁকে তার কানে কানে কি যেন বললেন। শ্রাগ করলেন ফরাসি গোয়েন্দা। তাকে পেরিয়ে গেলেন রোজাই। হে ঈশ্বর, আর্সেন লুপা তাহলে কোনজন? আমার মনের কথাটা শুনতে পেয়ে যেন বললেন নেলি। তাহলে লুপা কোনজন? আমার বুকে কেউ যেন হাতুড়ি পিটছে। ঘড়ির কাঁটার মতো একটা টিক টিক শব্দ এক নাগাড়ে বেজে চলেছে আমার মাথার ভেতর। কোথায় গেলেন আর্সেন লুপা? আর যে মাত্র জনাবিশেক লোক আছে এখন জাহাজে, তাদের দিকে তাকিয়ে যাচাই করার চেষ্টা করলেন তিনি। এদের কেউই লুপা নয়, এইরকম আশঙ্কাই হয়তো করছেন তিনি। আমরা আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। চলুন এগিয়ে যাই। বলেই গ্যাংওয়ের দিকে হাঁটা শুরু করলেন মিস নেলি। তার পিছু নিলাম আমি। 10 কদম হাঁটতে না হাঁটতেই গাইমার দেশে পথ অবরোধ করলেন আমাদের। কি হয়েছে? 1 সেকেন্ড মসিয়ে, এত তাড়া কিসের আপনার? মাদামুয়াজেলকে এগিয়ে দিচ্ছি আমি। 1 সেকেন্ড। আবার বললেন তিনি, এইবার গলায় কর্তৃত্বের স্বর। তারপর সোজা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনি আর্সেন লুপা, তাই না? হেসে ফেললাম আমি। না মসিয়ে, আমি অতি সামান্য বার্নার্ড ডি আন্দ্রেজি। কিন্তু বার্নার্ড ডি আন্দ্রেজি তো 3 বছর আগেই ম্যাসিডোনিয়ায় মারা গেছে। বার্নার্ড ডি আন্দ্রেজি যদি মরে গিয়েই থাকেন তাহলে তো আমার এখানে থাকার কথা নয়, তাই না? আপনি আসলে ভুল করছেন। এই যে আমার পেপারস। ওগুলো ওনার পেপারস, আর সেগুলো আপনার কাছে কিভাবে এলো সেটাও বলে দিতে পারবো। আরে বাবা, বোকার মতো কথা বলছেন কেন? আর্সেন লুপা তো র দিয়ে শুরু এরকম কোনো নাম নিয়ে চলেছে। হ্যাঁ, ওটাও আপনার আরেক ধাপ্পাবাজি। এসব ভুয়ো সূত্র দিয়ে হাভরের ওদেরকে বোকা বানিয়েছেন। ভালোই দেখাচ্ছিলেন, কিন্তু এইবার আপনার ভাগ্য আপনার পক্ষে নেই। কথাটা বলেই আমাকে আর একটিও কথা বলতে না দিয়ে সজোরে আঘাত করলেন গাইমার্দ। ক্ষতের ঘা এখনো শুকোয়নি। অসহ্য যন্ত্রণায় গঙিয়ে উঠলাম। এখনো না সেরে ওঠা ক্ষতটার ঠিক ওপরেই মেরেছেন তিনি। টেলিগ্রামে এটার কথাই বলা হয়েছিল। বুঝলাম, আত্মসমর্পণ করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। মিস নেলির দিকে ফিরলাম আমি। সব কথাই ওনার কানে গেছে। আমাদের একবার চোখাচোখি হলো। হাতের কোডা ক্যামেরাটার দিকে একবার তাকালেন উনি। তারপর এমন একটা ভঙ্গি করলেন যাতে বুঝলাম যে ওনার কিছুই আর বোঝা বাকি নেই। হ্যাঁ, কালো চামড়ার ভাঁজের নিচে থাকা খালি জায়গাতেই আমি রোজাইয়ের 20,000 ফ্রাঙ্ক আর লেডিজের ল্যান্ডের মুক্ত আর হিরেগুলো রেখেছি। সাবধানতাবশত ওই ছোট্ট যন্ত্রটা তার হাতে তুলে দিয়েছিলাম আমি। আর তাই আমি জানি গাইমার্দ আমাকে গ্রেপ্তার করার সময় কিছুই পাবেন না। গাইমার্দ কিংবা তার সহকারীদের কবজায় আটকে থাকা অবস্থায় গ্রেপ্তার হওয়া কিংবা সবার চোখে থাকা বিদ্বেষপূর্ণ দৃষ্টির দিকে নজর ছিল না আমার। বললে হয়তো বিশ্বাস করবেন না যে আমার মাথায় তখন কেবল একটা চিন্তাই ঘুরছিল, মিস নেলি কি আমার সবকিছু ফাঁস করে দেবেন?
চুরির যথাযথ প্রমাণ ছাড়া এরা কেউ কিচ্ছু করতে পারবে না আমার। কিন্তু মিস নেলি যদি ওগুলো এদের হাতে তুলে দেন, উনি কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করবেন? উনি কি সেই শত্রুতে পরিণত হবেন যাকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না? নাকি আমার প্রতি থাকা সহানুভূতিটা কিছুটা নরম করে দিয়েছে তাকে? আমার সামনে দিয়ে চলে গেলেন উনি। কিছু বললাম না, মাথা ঝাঁকালাম কেবল। অন্য যাত্রীদের সাথে আমার কোডা ক্যামেরা হাতে নিয়ে চলে গেলেন তিনি। মনে হলো সবার সামনে হয়তো আমাকে অপমান করতে চাইছেন না মিস নেলি, একটু আড়ালে গিয়ে হয়তো ঠিকই বলে দেবেন। গ্যাংওয়ে ধরে কয়েক ফুট নিচে নেমে ইচ্ছে করেই একটা হোঁচট খেলেন মিস নেলি, আর তার হাত থেকে ক্যামেরাটা পড়ে গিয়ে তলিয়ে গেল জাহাজ আর ঘাটের মাঝে থাকা সমুদ্রের পানিতে। তারপর গ্যাংওয়ে ধরে হেঁটে গিয়ে দ্রুত ভিড়ের মাঝে মিশে গেলেন তিনি। জলে পড়ে যাওয়া ক্যামেরার মতোই আমার জীবন থেকেও যেন হারিয়ে গেল চিরতরে মিস নেলি নামটা। এক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেলাম আমি। তারপর গাইমার্থকে অবাক করে দিয়ে বিড়বিড় করে বললাম, আফসোস যে আমি মানুষটা তেমন সৎ নই। এভাবেই নিজের গ্রেপ্তার হওয়ার গল্পটা আমাকে শোনাচ্ছিলেন স্বয়ং আর্সেন লুপা। ওই দিন আরও কিছু ঘটনা ঘটায় আমাদের মাঝে কিছুটা হৃদ্যতার সম্পর্কই স্থাপিত হয়েছিল বলা যায়। সেসব পরে কোনো এক সময় বলবো। হ্যাঁ, আমার আসলেই মনে হয় যে আর্সেন লুপা আমাদের মধ্যেকার বন্ধুত্বের সম্পর্কটিকে সম্মানের চোখে দেখেন। সেই বন্ধুত্বের খাতিরেই আমাকে মাঝে মাঝে ডাকেন তিনি। এরপর আমার লাইব্রেরির নিস্তব্ধতায় ছড়িয়ে দেন তার তারুণ্যোচ্চিত উচ্ছ্বাস। তার উদ্দীপনা সংক্রামিত করে আমাকেও। বরাবরই ভাগ্যদেবীর প্রসন্ন চেহারা দেখা মানুষটার আনন্দ দেখতে আমার ভালোই লাগে। তিনি দেখতে কেমন আমি তার চেহারার বর্ণনা দিই কিভাবে? এই পর্যন্ত 20 বার দেখা হয়েছে তার সাথে। প্রায় প্রতিবারই ভিন্ন ভিন্ন মানুষ হয়ে আমার সামনে উপস্থিত হয়েছেন তিনি। একবার নিজেই বলেছিলেন, আমি যে আসলে কে তা নিজেই ভুলে গেছি। আয়নার দিকে তাকালে এখন আর নিজেকে চিনতে পারি না। তিনি নিঃসন্দেহেই একজন দুর্দান্ত অভিনেতা, আর তার ছদ্মবেশ নেওয়ার ক্ষমতাকে অতি মানবীয় বললেও একটুও বেশি বলা হয় না। অনায়াসেই তিনি আরেকজন মানুষের কণ্ঠ আর ভাবভঙ্গি অনুকরণ করতে পারেন। আচ্ছা, কেন আমাকে নির্দিষ্ট একটা রূপ নিয়েই থাকতে হবে? সব সময় একই রকম একঘেয়ে ব্যক্তিত্ব ধরে রাখার ঝুঁকিটা এড়ানোর সুযোগ পেলে তা ছাড়বো কেন? আমার কাজই আমার পরিচয় দেবে। তারপর কিছুটা গর্ব ভরে যুক্ত করলেন, সবচেয়ে ভালো হবে কখন জানেন? যখন মানুষ আমার চেহারা দেখে নিশ্চিত করে বলতে পারবে না আমি লুপা কিনা, কিন্তু আমার কাজ দেখে একেবারেই বলে দিতে পারবে এই কাজ লুপা ছাড়া আর কারোর হতেই পারে না। আপনারা শুনছিলেন মরিস লেবলান লেখা দ্য অ্যারেস্ট অফ আর্সেন লুপাঁ। গল্প পাঠ এবং আর্সেন লুপাঁ চরিত্রে রৌনক, আংশিক গল্প পাঠ রোজাই এবং জাহাজের ক্যাপ্টেনের ভূমিকায় সৌরভ, নেলি শিউলি, যাত্রী 1 সৌরভ, গাইমার্থ এবং যাত্রী 2 শুভদীপ, যাত্রী 3 শুভজিৎ কর, রিভোল্টা সাগর নীল, লেডি জেরল্যান্ড বর্ণালী। গল্পের পরিচিতি পর্বে আমি শীর্ষেন্দু। গল্পের পোস্টার ডিজাইনে অভ্র, সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম স্টোরি বাংলা। শেষ হলো স্টোরি বাংলার আজকের নিবেদন মরিস লেবলান লেখা দ্য অ্যারেস্ট অফ আর্সেন লুপাঁ। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আর অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা, গল্পের নতুন ঠিকানা।